ইলেকট্রন বিন্যাস মানে তোমাদের বইয়ে রসায়ন ফার্স্ট পার্টে দ্বিতীয় অধ্যায়ে যে ইলেকট্রন বিন্যাসের উপর বিভিন্ন নীতিমালাগুলো আছে, যে আমাদের তিনটা নীতিমালা আছে, যেখানে বলা হচ্ছে আউফবাউ নীতি, পলির বর্জন নীতি এবং মুন্ডের নিয়ম অনুযায়ী নীতিগুলো। সেই নীতির আলোকে আমরা কি করে থাকি, পরমাণু সমূহের ইলেকট্রন বিন্যাস সমূহ করে থাকি। তো তারই ধারাবাহিকতার উপর ভিত্তি করে আমি একটা জিনিস আজকে পড়াবো। তো ইলেকট্রন বিন্যাস উপলক্ষে তোমাদের বইয়ে তিনটা নীতি আছে। তাহলে এক নাম্বার কি ছিল, মুন্ডের নীতি, মুন্ডের নীতি ছিল। দুই নাম্বারে ছিল আউফবাউ নীতি এবং তিন নাম্বার ছিল পলির বর্জন নীতি। আমি আস্তে আস্তে করে সবগুলো নীতি তোমাদেরকে পড়াবো, কিন্তু আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মুন্ডের নীতি, সেটা হচ্ছে মুন্ডের নীতি। নীতিটি ব্যাখ্যা করার আগে, নীতিটি বলার আগে এবং ব্যাখ্যা করার আগে আমি বলতে চাচ্ছি যে ইলেকট্রন বিভিন্নভাবে কি হচ্ছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে ইলেকট্রন বিন্যাসের উপর বিভিন্ন মতবাদ কি করেছেন, ব্যক্ত করেছেন, কিন্তু সবাটা গ্রহণযোগ্য হয়নি, আবার কিছু কিছু নীতি গ্রহণযোগ্য হয়েছিল। তার মধ্যে তিনটা নীতি হচ্ছে মুন্ডের নীতি, আউফবাউ নীতি এবং পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। তো আমি যেটা তোমাদের কাছে পড়াবো মুন্ডের নীতি। মুন্ডের নীতিতে বিজ্ঞানী মুন্ড বলেছিলেন যে বিভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলো, অরবিটালের মধ্যে কি হচ্ছে, শক্তি সম্পন্ন হয়ে থাকে, বিভিন্ন শক্তি সম্পন্ন হয়ে থাকে, এক একটা অরবিটালের শক্তি এক এক রকম হয়ে থাকে, কিন্তু একই শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে, একই শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন যখন কি করে, প্রবেশ করে, তখন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় অর্থাৎ বেজোড় অবস্থায় তারা প্রবেশ করে। কি বলেছি, অযুগ্ম অবস্থায় তারা প্রবেশ করে এবং অযুগ্ম অবস্থায় প্রবেশ করার সময় তাদের ইলেকট্রন সম্পূর্ণ বা স্পিন সবসময় কি হয়, একমুখী হয়। তাহলে আগে আমি নীতিটা লিখি এবং পরে এটা কি করছি, ব্যাখ্যা করছি কিংবা ডিটেইলসে যাচ্ছি। তাহলে দেখো নীতিটা কি, নীতিটা হচ্ছে যে একই শক্তি সম্পন্ন, একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে, অযুগ্ম অবস্থায়, আমি আসছি, আগে আমি নীতিটা লিখি, অযুগ্ম অবস্থায় থাকে এবং এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন সর্বদা একমুখী হয়। কি বলেছি নীতিটা একটু ভালো করে খেয়াল করো, তারপর আমরা এক্সাম্পলে যাব। দেখো নীতিটা কি বলেছে, নীতিটা বলছে একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে। এই যে অযুগ্ম অবস্থাটা কি বলা হয়েছে, অযুগ্ম মানে কি যুগ্ম নয়, অর্থাৎ বেজোড়, 1 3 5 7 যেটাকে আমরা বেজোড় বলি না, ঠিক সেরকম অযুগ্ম অবস্থায় তারা প্রবেশ করে এবং এই অযুগ্ম অবস্থায় এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন সর্বদা একমুখী হয়। তাহলে এই জিনিসের আমরা ডিটেইলে চলে যাই, তোমরা একটু খেয়াল করো যে মুখের নিয়মটা কি বলেছি, একই শক্তি সম্পন্ন অরবিটাল, যেমন ধরো আমরা কি পড়েছিলাম 1s অরবিটাল, 2s অরবিটাল, 2p অরবিটাল, এভাবে পড়েছিলাম না, 3s 3p 3d, এরকম s অরবিটালের মধ্যে কি নাই, কোনো উপশক্তি স্তর নাই, কিন্তু s অরবিটাল কিন্তু একটি, কিন্তু p অরবিটালকে আমরা কি তিনটি উপশক্তি স্তরে ভাগ করি না, px py pz, ঠিক সেরকম d অরবিটালেরও কি আছে, পাঁচটা ভাগ আছে না, dx yt yzt zx এরকম আছে না, ঠিক সেরকম d অরবিটালের কি আছে, পাঁচটা উপশক্তির স্তর আছে, p অরবিটালের তিনটা উপশক্তির স্তর আছে, কিন্তু s অরবিটালের কি নাই, কোনো উপশক্তি স্তর নাই। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে অনেক সময় চলে আসে কিংবা জ্ঞানমূলক প্রশ্ন চলে আসতে পারে যে মুন্ডের নীতিটা আসলে কোন অরবিটালের জন্য গ্রহণযোগ্য নয় বা কোন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে তোমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে s অরবিটালের ক্ষেত্রে মুন্ডের নিয়মটি কি না, প্রযোজ্য না। কেন নয়, কারণ s অরবিটালের কোনো উপস্তর বা উপশক্তি স্তর কিন্তু নেই, যেটা p এবং d তে আছে। তো চলো চলে যাই, এটা আমরা ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটাতে কি বলছে, ব্যাখ্যাটাতে তাহলে খেয়াল করো যে বলা হয়েছে কি অযুগ্ম অবস্থায় থাকে। তাহলে এই যে মুন্ডের নিয়ম অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত, 7,
দেখো তাহলে 1s2 যেহেতু 2s2 যেহেতু কি নাই s এর কোনো ভাগ নাই, s এর কোনো ভাগ নাই, তাহলে p ভাগ হয়ে যাবে না, p যখন ভাগ হয়ে যাবে তিনটা ভাগ হয়ে যাবে, কিন্তু একটা হবে px, একটা হবে py, একটা হবে pz। যেহেতু একই শক্তি সম্পন্ন, এটা পুরোটাই দেখো 2px 2py 2pz, এটা হচ্ছে একই শক্তি সম্পন্ন। এই যে বিজ্ঞানী কুন্ট বলেছিলেন একই শক্তি সম্পন্ন অরবিটাল, তাহলে 2px 2py 2pz এটা তিনটা মিলে কি হচ্ছে 2p গ্রুপ হচ্ছে না, 2p অরবিটাল হচ্ছে না, তাহলে টুয়াইস p অরবিটালের মধ্যে p অরবিটাল কি হচ্ছে তোমার তিনটা উপশক্তি স্তরে ভাগ হয়ে যাচ্ছে, কি কি px py এবং pz, এটা হচ্ছে একই শক্তি সম্পন্ন। তাহলে খেয়াল করো px py pz, আর এটাকে যদি আমি এভাবে করি 1s 2s, ঠিক আছে 1s 2s আর 2px 2py 2z। এখন 1s2 তার মানে কি এখানে s এর যেহেতু কি নাই কোনো ভাগ নাই, তাহলে এখানে দুইটা ইলেকট্রন চলে যাবে, একটা দুইটা ইলেকট্রন চলে যাচ্ছে, এখানেও কি দুইটা ইলেকট্রন চলে যাচ্ছে। দেখো প্রথমে একটা ইলেকট্রন বসাই, হ্যাঁ একটা ইলেকট্রন যখন বসাচ্ছি, একটা ইলেকট্রন যখন বসাচ্ছি তখন স্পিন একদিকে যখন স্পিন হয় বলা হচ্ছে অযুগ্ম অবস্থায় অযুগ্ম ইলেকট্রনের স্পিন সর্বদা একমুখী হয়। একমুখী মানে কি, এই যে তোমরা পড়ছো না, এটা হচ্ছে একমুখী একমুখী একমুখী। যখন একমুখীর সাথে উল্টোর দিকে আরেকটা যখন যাবে তখন হচ্ছে কি দ্বিমুখী, পরস্পর বিপরীতমুখী, যেটাকে দ্বিমুখী আমরা বলি, পরস্পর দ্বিমুখী। ইলেকট্রন সমূহ সর্বদা কি থাকে দ্বিমুখী অবস্থায় থাকে, যারা জোড়া অবস্থায় থাকে। তাহলে টুয়াইস s এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন থাকলে এখানে পরস্পর বিপরীতমুখী অবস্থায় থাকবে ইলেকট্রন। 2s2 এখানে কি দুইটা ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন যেহেতু এখানে ইলেকট্রনের স্পিন কি হবে বিপরীতমুখী হবে, হয়ে গেল। এখন আসে টুয়াইস p3 অর্থাৎ px py pz, px py pz, ইলেকট্রন কয়টা আছে তিনটা আছে, কিন্তু কথা মতো কি বলছে শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে তারা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থা, অর্থাৎ একটি একটি করে ইলেকট্রন চলে যাবে। টুয়াইস px এ একটা ইলেকট্রন গেল, টুয়াইস pz এ একটা ইলেকট্রন প্রবেশ করলো, টুয়াইস pz এ একটা ইলেকট্রন প্রবেশ করলো। এই যে তারা কি অবস্থায় আছে একমুখী অবস্থায় আছে, একমুখী অবস্থায় এবং সর্বোচ্চ সংখ্যক। দেখো কুন্টের নিয়মে আমি আবার যাচ্ছি, একই শক্তি সম্পন্ন অর্থাৎ 2p, এই অরবিটালটা কি তিনটা উপশক্তি স্তরে বিভক্ত 2pxy py এবং pz, তাহলে px এ একটা যাবে, py এ আরেকটা যাবে এবং pz এ আরেকটা যাবে। তাহলে টোটাল কয়টা হলো তিনটা, দুইটা পাঁচটা, তিনটা না তিন আর দুই পাঁচটা, এখানে কয়টা হলো 4 3, হ্যাঁ 4 3 7, ঠিক আছে 2 4 এবং 7। তার মানে কি করতেছে যখন একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ প্রবেশ করছে এবং তারা অযুগ্ম অবস্থায় থাকে, দেখো px py এবং pz একটা একটা করে ইলেকট্রন ঢুকলো না এবং তারা কি অযুগ্ম অবস্থায় আছে। বিজ্ঞানী কুন্ট এটাই বলেছে যখন ইলেকট্রন সমূহ অরবিটালে প্রবেশ করবে, যখন ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে প্রবেশ করবে এবং যারা তখন কি করবে একই শক্তি সম্পন্ন অরবিটাল তারা বিভিন্নভাবে অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে। এই যে একটা একটা একটা, এটা 2px এ কিন্তু দুইটা একসাথে ঢুকে যেতে পারতো, ধরো py এ না দিয়ে আমি এভাবে দিলাম, হ্যাঁ এটা 0 আবার এটা 1, না বিজ্ঞানী কুন্ট বলেছে এভাবে যেতে পারবে না। যখন শক্তি সম্পন্ন অরবিটালগুলো যখন একই শক্তি সম্পন্ন হবে এবং তারা ভাগ হয়ে যাবে, প্রত্যেকটা উপপর্বে কি করতে হবে সমান ভাগে অর্থাৎ অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং এই অযুগ্ম অবস্থায় দেখো তাদের স্পিন কি স্পিন একমুখী না, স্পিন একইমুখী, এই যে সর্বদা একমুখী হয়। কিন্তু যখন জোড়া হয় খেয়াল করো 2s এবং 1s এ যখন তারা যুগ্ম অবস্থায় অর্থাৎ জোড়া অবস্থায় আছে তারা কিন্তু একমুখী না, তারা কিন্তু পরস্পর বিপরীতমুখী, কথাটা খেয়াল রাখতে হবে। যখন তারা অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং সর্বোচ্চ সংখ্যক অবস্থায় প্রবেশ করবে, কিন্তু তখন তারা কি করবে সর্বদা একমুখী, স্পিন একমুখী হবে। কিন্তু যখন তারা জোড়া অবস্থায় থাকবে তখন কিন্তু তারা কি করবে না অযুগ্ম অবস্থায় অর্থাৎ একমুখী হবে না, জোড়া হলে তারা পরস্পর মুখী বিপরীতমুখী হবে এবং যদি বেজোড় হয় অর্থাৎ একমুখী হয় অযুগ্ম অবস্থায় হয় তারা কি হবে একমুখী অবস্থায় হবে। তো এখন নাইট্রোজেনের পরে আরেকটা एग्जांपल আমরা দেখতে পারি, ঠিক না? আরেকটা एग्जांपल যদি তুমি বলো, আরেকটা एग्जांपल কি অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, তো নরমালি কি লিখি আমরা 1s2 2s2 2p
পরস্পর বিপরীতমুখী। এখন আসো px py pz, তাহলে হুন্ডের নীতি অনুযায়ী প্রত্যেকের এখানে p4 p তে কিন্তু 4 p তে 4 চারটা ইলেকট্রন, কিন্তু আমার কথা মতো আগে কি করতে হবে দেখো, আগে প্রত্যেকে উপশক্তি স্তরে সর্বোচ্চ সংখ্যক একটা 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 ইলেকট্রন প্রবেশ করলো। কথা বুঝাতে পারলাম? হুন্ডের নীতি অনুযায়ী একই শক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে অযুগ্ম অবস্থায় প্রবেশ করলো। অযুগ্ম অবস্থায় প্রবেশ করার পরে দেখছি এখানে আমার ইলেকট্রন হচ্ছে টোটাল 8টা, কিন্তু এখন কাউন্ট করা হচ্ছে কয়টা, এখানে 3টা এখানে 4টা 7টা, তাহলে আরেকটা ইলেকট্রন বাকি আছে। আরেকটা ইলেকট্রন কোথায় যাবে? আরেকটা ইলেকট্রন এখন আবার আসবে সামনে থেকে আবার ফিল আপ করতে হবে, অর্থাৎ 2px এ আরেকটা ইলেকট্রন প্রবেশ করবে। তার মানে এখানেও জোড়া, এখানেও যুগ্ম, এখানেও যুগ্ম, এখানেও যুগ্ম, অর্থাৎ অযুগ্ম অবস্থায় কি আছে 2py এবং 2pz। যখন তোমার ইলেকট্রন অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে তারা সর্বোচ্চ সংখ্যক অবস্থায় প্রবেশ করলো, গেল কথাটা। কিন্তু প্রবেশ করার পরেও যদি দেখা যায় যে ইলেকট্রন দুইটা একটা তিনটা যাই লাগুক না কেন, তারা পরবর্তী শক্তি স্তর থেকে আবার কি করবে, ফিল আপ করবে, পূর্ণ করবে। তাহলে এই ক্ষেত্রে 2px এটা বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন হয়ে গেল না, এখানে কিন্তু বিপরীত স্পিন বিশিষ্ট, অর্থাৎ এটা যুগ্ম অবস্থায় আছে, যুগ্ম অবস্থায় আছে, কিন্তু এটা কি হলো অযুগ্ম অবস্থায়, অযুগ্ম অবস্থায় আছে এবং তাদের স্পিন কি হচ্ছে, স্পিন একমুখী হচ্ছে। এটাই টোটালি কি হচ্ছে হুন্ডের নিয়ম বা হুন্ডের নীতির ব্যাখ্যাটা, যেখানে বিজ্ঞানী হুন্ড বলেছিল একই শক্তি সম্পন্ন অরবিটালে কি করবে, ইলেকট্রন সমূহ সর্বোচ্চ সংখ্যক অবস্থায় অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, করলো সর্বোচ্চ সংখ্যক অবস্থায় প্রবেশ করলো, এবং তারা যখন অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং তারা কি করবে, সর্বদা ইলেকট্রনের স্পিন একমুখী হবে। কিন্তু যখন অযুগ্ম থেকে যুগ্ম অবস্থায় চলে যাচ্ছে তখন তাদের স্পিন কিন্তু একমুখী হচ্ছে না, স্পিন টোটালি বিপরীতমুখী হয়ে যাচ্ছে। এটাই বিজ্ঞানী কি করেছিলেন, হুন্ড বলেছিলেন যে ইলেকট্রন সমূহ পরমাণু ইলেকট্রন সমূহ এবং বিভিন্ন অরবিটালে তারা কিভাবে প্রবেশ করে, এটাই তিনি বলেছিলেন যে প্রথমে অযুগ্ম অবস্থায় প্রবেশ করে এবং অযুগ্ম অবস্থায় তারা সর্বদা ইলেকট্রন একমুখী হয়ে থাকে, স্পিনটা একমুখী। যদি তারা যুগ্ম অবস্থায় গ্রহণ করে মানে প্রবেশ করে, পরবর্তীতে তাদের স্পিন একমুখী না হয়ে কি হয়ে যাচ্ছে, বিপরীতমুখী হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে বিজ্ঞানী হুন্ডের নীতিতে ইলেকট্রন সমূহ কিভাবে ব্যাখ্যা করেছেন, ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে কিভাবে যাবে এবং কিভাবে তারা বিন্যস্ত হবে। তো আমি এখানে আজকে শেষ করতে যাচ্ছি, আবারও নেক্সট ক্লাসে আসবে, পলির বর্জন নীতি বাকি আছে, আমাদের আবহাওয়া নীতিটাও বাকি আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো।